অধ্যায় ৪২৭ সময়ের পছন্দ। অন্ধকার পরিবেশের নিচে সুয়ারেজের ঘোলা নদী বয়ে চলছিল। যদি কোনো সাধারণ মানুষ এখানে হাঁটত তবে তাকে চারপাশের অবস্থা ভালোভাবে দেখার জন্য একটা লণ্ঠন সাথে রাখতে হতো। তবে স্পিরিট বডি অবস্থায় থাকা ক্লাইনের জন্য এটা কোনো বাধা ছিল না। তার চারপাশের সবকিছু অনেক আগেই তার চোখে প্রতিফলিত হচ্ছিল। তাই ডিজায়ার অ্যাপোস্টল যখন তাকে আবিষ্কার করল, সে নিজেও ডিজায়ার অ্যাপোস্টলকে দেখে ফেলল। সে কোনো কথা বলল না, একটুও দ্বিধাও করল না। সে মুখ খুলল এবং শব্দহীন একটা চিৎকার বের করল। এটা ছিল এমন একটা আক্রমণ যা সরাসরি আত্মাকে আঘাত করে। ডিজায়ার অ্যাপোস্টল হঠাৎ নড়াচড়া বন্ধ করে দিল, যেন কেউ তাকে খুব জোরে আঘাত করেছে। তার শরীর থেকে বড় বড় ছায়ার মতো কালো পদার্থ খসে পড়তে লাগল, যেন সে সবচেয়ে গভীর আকাঙ্ক্ষায় কলুষিত তুষার ঝেড়ে ফেলছে। সেই মুহূর্তে আগে থেকেই মারাত্মকভাবে আহত ডিজায়ার অ্যাপোস্টল প্রায় অজ্ঞান হয়ে গেল। নিজের আসল শরীরের সমর্থন ছাড়া সে ছিল প্রবল বাতাসের মাঝে একটা মোমবাতির শিখার মতো, যেটা এদিক ওদিক দুলছিল এবং যে কোনো মুহূর্তে নিভে যাওয়ার অবস্থায় ছিল। তার ছায়া হঠাৎ ছড়িয়ে পড়ল এবং আলকাতরার মতো কালো তরলে পরিণত হয়ে সবদিকে বইতে লাগল, যার ফলে কোন ছায়াকে ধাওয়া করতে হবে তা বোঝা অসম্ভব হয়ে দাঁড়াল। ঠিক সেই সময় ক্লাইনের পেছনের অন্ধকার থেকে হঠাৎ একটা ছায়া লাফিয়ে বেরিয়ে এল এবং সেটা দ্রুত সামনের দিকে ছুটে গেল। কালো তরল, যাকে আর আঠালো বলা যায় না, সেটা ছিল মূলত ডিজায়ার অ্যাপোস্টলের ব্যবহার করা একটা ফাঁদ, যাতে সে সবাইকে বিভ্রান্ত করে খুব সহজেই একটা ঝটিকা আক্রমণ চালাতে পারে। ক্লাইন মনে হল কোনো প্রতিক্রিয়াই দেখাল না, বরং সে ছায়াটাকে তার ওপর ঝাঁপিয়ে পড়তে দিল। কিন্তু ডিজায়ার অ্যাপোস্টল হঠাৎ কেঁপে উঠল, যেন সে সম্ভব সবচেয়ে ঠান্ডা এবং শীতল কোনো বস্তু ছুঁয়ে ফেলেছে। ছায়াটা দ্রুত ধীর হয়ে গেল, যেন সেটা জমে শক্ত হয়ে গেছে। সে জানত যে রেইথ আর ছায়াদের মধ্যে জমাট বাঁধানোর ক্ষমতা থাকে, কিন্তু সে ভাবেনি যে ব্ল্যাক এম্পারারের মুকুট পরা লোকটার তার মতো একটা স্পিরিট বডির ওপর এত প্রভাব থাকবে। এটা ছিল তাদের জীবনের স্বাভাবিক নিয়মের ক্ষেত্রে পুরোপুরি দমে যাওয়ার একটা অবস্থা। ক্লাইন এমন একটা ফলের আশাই করেছিল। সে তার শরীর অর্ধেক ঘোরাল, ডান হাত বাড়িয়ে দিল এবং জমে যাওয়া ছায়াটার মাথায় হাত রাখল। তারপর কালো বর্মের নিচে লুকিয়ে থাকা গাঢ় সোনালি রঙের শান ব্রোচটা একটা হালকা আলো ছড়িয়ে জ্বলে উঠল। ডিজায়ার অ্যাপোস্টল বিপদ বুঝতে পারল এবং তার আসন্ন ধ্বংসের কথা আঁচ করতে পারল। সে বাধা দেওয়ার চেষ্টা করল, কিন্তু সাময়িকভাবে সে শক্তিহীন ছিল। বিশুদ্ধ এবং পবিত্র আলোর একটা রশ্মি থেকে যেন এসে ছায়াটার মাথায় পড়ল এবং তার শরীরকে ঢেকে ফেলল। কালো ছায়াটা তার সমস্ত শক্তি দিয়ে লড়াই করতে লাগল, কিন্তু তার বাষ্প হয়ে যাওয়া থামল না, আর চারপাশ হঠাৎ আলোকিত হয়ে উঠল। চোখের পলকেই এটা অস্বাভাবিকভাবে পাতলা হয়ে গেল, আর তার স্পিরিচুয়ালিটি প্রখর সূর্যের আলো এবং ক্ষোভের কান্নায় ভরে গেল। ক্লাইন তাকে শ্বাস নেওয়ার কোনো সুযোগই দিল না এবং সে আরও একটা বিশুদ্ধ আর উজ্জ্বল পবিত্র আলো ডেকে আনল। দিনের আলোর অনুভূতি 2 সেকেন্ড স্থায়ী ছিল। এরপর ডিজায়ার অ্যাপোস্টল জীবনের সব লক্ষণ হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। তার শরীর ছায়ার অবস্থাতেই রয়ে গেল, এত পাতলা যেন এর কোনো ঘনত্ব নেই। সিকোয়েন্স 5-এর এই বিশেষজ্ঞ, যে মাত্রই একজন ডিউককে খুন করেছিল, সে এভাবেই মারা গেল। তার শেষ কথাগুলো বলারও সময় হয়নি। একই সময় ক্লাইন দেখতে পেল যে মৃত ব্যক্তির আত্মা এই আঘাতগুলো সওয়ার পর প্রায় মিলিয়ে যাওয়ার পথে। বিয়ন্ডার বৈশিষ্ট্য প্রকাশ পেতে একটু সময় লাগবে। আমার কি মিস শ্যারনের মতো ছায়াটাকে আয়ত্ত করে প্রক্রিয়াটা দ্রুত করা উচিত? কিন্তু আমি তো জানি না কিভাবে করতে হয়। ক্লাইন এরপর কি করা যায় তা নিয়ে ভাবতে লাগল। হঠাৎ সে অনুভব করল যে মাটি একটু কেঁপে উঠল। তার আধ্যাত্মিক অনুভূতির ওপর নির্ভর করে সে যে জায়গা দিয়ে আগে এসেছিল সেদিকে ফিরে তাকাল। একটা লম্বা ভারী রূপালী বর্ম ছুটে আসছিল। বাম কাঁধ থেকে কোনাকুনিভাবে নিচের দিকে এটাতে জমাট বাঁধা প্রচুর রক্ত লেগেছিল। সিল্ড আর্টিফ্যাক্ট 142। ক্লাইনের বুকটা ধক করে উঠল। কোনো দ্বিধা ছাড়াই সে ডিজায়ার অ্যাপোস্টলের আত্মাকে নিজের ভেতর মুড়ে নিল এবং শামন করা বন্ধ করল। তার আসল পরিকল্পনা ছিল অফিসিয়াল বিয়ান্ডাররা পৌঁছানো মাত্রই সে সাথে সাথে ফিরে যাবে। এমনকি যদি সে ডিজায়ার অ্যাপোস্টলকে শেষ করতে নাও পারে, তাও বাকি কাজটা সে তাদের হাতে তুলে দেবে। রক্তমাখা রূপালী বর্ম পরা রেড গ্লাভস শুধু একটা কালো মুকুট আর একই রঙের পোশাক পরা একটা ছায়ামূর্তি দেখতে পেল, যেটা চোখের পলকে কোনো চিহ্ন না রেখেই অদৃশ্য হয়ে গেল। সে চোখ সরু করে মনোযোগ দিয়ে সেই জায়গাটা পরীক্ষা করল যেখানে লোকটা একটু আগে ছিল, এবং সেখানে প্রাণ হারানো ডিজায়ার অ্যাপোস্টলকে দেখতে পেল। সূত্র মুছে ফেলছে আর প্রমাণ নষ্ট করছে, সে নিচু গলায় বলল। ট্যাপ 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 তার পেছনে থাকা রেড গ্লাভসরা একের পর এক এসে পৌঁছাল। ধূসর কুয়াশার উপরে ফিরে আসার পর ক্লাইন আত্মা চ্যানেল করার জন্য কোনো তাড়াহুড়ো করল না। তার বদলে সে সরাসরি এই রহস্যময় জায়গাটা ছেড়ে চলে গেল এবং বাস্তব জগতে নিজের শরীরে ফিরে এল। সে খুব দক্ষ হাতে মোমবাতির মতো রিচুয়ালের জিনিসপত্র গুছিয়ে ফেলল এবং খুব তাড়াতাড়ি শেষ চিহ্নগুলো মুছে গেল। সবকিছু করার পর সে আবারও একটা নকল তৈরি করল।
সে ঘড়ির কাঁটার উল্টো দিকে 4 পা হাঁটল এবং ধূসর কুয়াশার ওপরে থাকা সেই প্রাচীন প্রাসাদে পৌঁছাল। এখানে সে কারো কাছে প্রার্থনা করা বা কোনো রিচুয়ালের সাহায্য ছাড়াই সরাসরি একটা অবশিষ্ট আত্মার সাথে যোগাযোগ করতে পারত, ঠিক যেমন একজন আসল স্পিরিট মিডিয়াম করতে পারে। সে এটা নিশ্চিত হয়েছিল যখন সে ম্যারিওনেটিস্ট রোসাগোর আত্মার সাথে যোগাযোগ করেছিল। ডিজায়ার অ্যাপোস্টলের আত্মাকে বিশুদ্ধ করা হয়েছে এবং তা যে কোনো মুহূর্তে মিলিয়ে যেতে পারে, এই কথা মাথায় রেখে ক্লাইন তুলনামূলক বেশি গুরুত্বপূর্ণ তথ্যগুলো জিজ্ঞেস করার প্রস্তুতি নিল। ডেভিল পাথওয়ের পোষণের ফর্মুলার বিষয়ে সে ভেবেছিল একেবারে শেষে এটা নিয়ে ভাববে। তাছাড়া সে যদি এটা পেয়েও যায়, সে এটা বিক্রি করার কোনো পরিকল্পনা করেনি যাতে তার কারণে কিছু নিষ্ঠুর সিরিয়াল কিলার জন্ম না নেয়। বাদামি চুল আর বাদামি শূন্য চোখের ডিজায়ার অ্যাপোস্টলের দিকে তাকিয়ে ক্লাইন তার আধ্যাত্মিকতা ছড়িয়ে দিয়ে জিজ্ঞেস করল, তুমি কি চক্রান্ত করছিলে? ধূসর কুয়াশা বাইরের দুনিয়া থেকে ডিজায়ার অ্যাপোস্টলের যোগাযোগ পুরোপুরি কেটে দিয়েছিল, তাই সে শুধু একটা জড়ানো গলায় উত্তর দিতে পারল, ডিউক নেগানকে খুন করা। ডিউক নেগান আবার সে? কে তাকে এতটা মরতে দেখতে চায়? ক্লাইন অবাক হয়ে জিজ্ঞেস করল, এটা কি সফল হয়েছে? হ্যাঁ, ডিজায়ার অ্যাপোস্টল শান্তভাবে কোনো বাড়তি বিবরণ না দিয়েই উত্তর দিল। এই অবস্থায় তাকে যা জিজ্ঞেস করা হতো সে শুধু তার উত্তরই দিত। বেচারা ডিউক নেগান, লর্ড অফ স্টর্মস, তোমাকে বাঁচাতে পারেনি। ক্লাইন তার বুকে লাল চাঁদের চিহ্ন আঁকল। সে আর বিস্তারিত বোঝার চেষ্টা করল না এবং সরাসরি জিজ্ঞেস করল, কে তোমাকে এটা করতে প্ররোচিত করেছিল? এটা কি সেই সংগঠন যারা ভাইস অ্যাডমিরাল হারিকেন চিলাঙ্গোসকে নিয়োগ করেছিল? ক্লাইনের সেই হত্যাচেষ্টার কথা মনে পড়ল। ডিজায়ার অ্যাপোস্টল শান্তভাবে বলল, একটা সংগঠন, সবচেয়ে গোপন আর প্রাচীন একটা সংগঠন, বেশিরভাগ বিয়েন্ডাররাই এর অস্তিত্বের কথা জানে না। বলা হয়ে থাকে এর সদস্যদের মধ্যে বিভিন্ন ক্ষেত্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আছে, হয়তো বিভিন্ন দেশের চার্চ আর সামরিক বাহিনীর উঁচু পদের লোকেরাও আছে। শুনে পরিচিত মনে হচ্ছে। এটা কি সেই গোপন সংগঠন যেটাতে সম্রাট রোজেল গুস্তাভ যোগ দিয়েছিল, সেই প্রাচীন সংগঠন যারা দ্বিতীয় ব্লাসফেমি স্লেট নিয়ন্ত্রণ করে? ক্লাইনের মন চঞ্চল হয়ে উঠল আর সে জিজ্ঞেস করল, তারা তোমাকে কেমন পুরস্কারের কথা বলেছিল যে তুমি 10 বছরেরও বেশি সময় ধরে তৈরি করা নিজের পরিচয় ছেড়ে দিতে রাজি হয়েছিলে? ডিজায়ার অ্যাপোস্টল কিছুটা পরিবর্তন হওয়া গলায় উত্তর দিল, একটা কার্ড অফ ব্লাসফেমি, অ্যাবিস কার্ড। একটা কার্ড অফ ব্লাসফেমি? অ্যাবিস কার্ড রোজেল গুস্তাভের 22টা কার্ড অফ ব্লাসফেমি এর একটা। এটা সম্ভবত ডেভিল পাথওয়ের সাথে যুক্ত। এতে অবাক হওয়ার কিছু নেই যে ডিজায়ার অ্যাপোস্টল শুধু এটার জন্যই গত 10 বছর ধরে জমিয়ে রাখা সবকিছু বিসর্জন দিতে রাজি হয়েছিল। এর মধ্যেই লুকিয়ে আছে তার হাই সিকোয়েন্স বিয়েন্ডার হওয়ার আশা। এই পুরস্কার মিশনের চেয়েও অনেক বেশি মূল্যবান। তবে ভাইস অ্যাডমিরাল হারিকেন চিলাঙ্গোস এমন একটা পুরস্কারে আকৃষ্ট হবে সেটা খুব একটা সম্ভব না, যদি না সেই সংগঠনের কাছে অন্য কোনো কার্ড অফ ব্লাসফেমি বা অন্য কোনো জিনিস থাকে। যদি এটা সত্যিই সেই রহস্যময় সংগঠন হয় যেখানে রোজেল গুস্তাভ যোগ দিয়েছিল, তবে কয়েকটা কার্ড অফ ব্লাসফেমি খুঁজে পাওয়াটা খুবই স্বাভাবিক। এমনকি যদি তাদের কাছে সেটা নাও থাকে, তবুও তো তাদের কাছে ব্লাসফেমি স্লেট আছে। ক্লাইন প্রথমে একটু ভয় পেয়েছিল, তারপর বিভ্রান্ত হয়ে জিজ্ঞেস করল, তারা কেন ডিউক নেগানের মৃত্যু চায়? ডিজায়ার অ্যাপোস্টলের আত্মা আবার অনেকটাই পাতলা হয়ে গেল এবং সে একটা ফাঁপা গলায় বলল, আমি জানি না, আমি শুধু মিশনটা নেব কি নেব না সেই কথা ভেবেছিলাম। তাহলে তুমি কি কিছু শুনেছ? ক্লাইন জোর দিয়ে জিজ্ঞেস করল। ডিজায়ার অ্যাপোস্টল সেই একই অবিচলিত অবস্থায় রয়ে গেল। আমি শুনেছি যে তাদের উদ্দেশ্য হল সৃষ্টিকর্তার পুনরুত্থান বা জাগরণ। তারা ইতিহাসের অগ্রগতিতে হস্তক্ষেপ করে, তাদের প্রয়োজন অনুযায়ী এটাকে সাজায় যাতে তারা একটা নির্দিষ্ট সময়ে নিজেদের লক্ষ্য অর্জন করতে পারে। যদি সময়ের ধারা তাদের প্রত্যাশা অনুযায়ী না হয়, তবে তারা সেটাকে উল্টে দেওয়ার জন্য নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করে। এছাড়া তারা শুধু চুপচাপ পাশ থেকে উদাসীনভাবে দেখতে থাকে। হয়তো তারা কয়েক দশক বা শতাব্দীতে একবারও কোনো কাজ করবে না বা কাউকে কোনো দায়িত্ব দেবে না। আক্ষরিক অর্থেই একটা গোপন সংগঠন। এটা সেই শক্তিশালী দলের ব্যাপারে রোজেল গুস্তাভের দেওয়া বর্ণনার সাথে মিলে যায়, যারা গোপনে পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করে। এটার সাথে আদি সৃষ্টিকর্তারও কোনো সম্পর্ক আছে বলে মনে হয়। ডিজায়ার অ্যাপোস্টলের স্পিরিট বডি প্রায় হারিয়ে যেতে বসেছে দেখে ক্লাইন তাড়াতাড়ি জিজ্ঞেস করল, সেই সংগঠনের নাম কি? তাদের সাথে কিভাবে যোগাযোগ করা যায়? ডিজায়ার অ্যাপোস্টল আবেগহীন চোখে সামনের দিকে তাকাল, তার শরীর দ্রুত ভেঙে পড়তে শুরু করল। পুরোপুরি অদৃশ্য হয়ে যাওয়ার আগে সে প্রশ্নটার উত্তর দিল, তাদের বলা হয় টোয়ালাইট হার্মিট অর্ডার। কাঁচের গ্রিনহাউস থাকা বাড়িটার ভেতরে সোনালি ফ্রেমের চশমা আর সাদা গ্লাভস পরা রোগা সেক্রেটারিটা মুখ গোমড়া করে আর গভীর দুঃখের একটা দৃষ্টি নিয়ে বসেছিল। তোমার নাম কি? তুমি কোন সিকোয়েন্সের? তুমি কোন বিয়ন্ডার পাথওয়ের? ডিকন ইকান্সার বার্নার্ড গম্ভীরভাবে জিজ্ঞেস করল। সোনালি চুলের সেক্রেটারিটা নিচু গলায় ধীরে ধীরে উত্তর দিল, লকহার্ট সিয়াকাম, সিকোয়েন্স 5, আর আমি কোনো বিয়ন্ডার পাথওয়ের,
তার জন্য তোমরা MI9 থেকে আমার রেকর্ড দেখার আবেদন করতে পারো। ঠিক আছে, ইখান স্যার এরপর জিজ্ঞেস করল, ডিউক কি প্রতি সপ্তাহে একটা নির্দিষ্ট সময়ে এখানে আসে? না, সে কোনো রুটিন অনুযায়ী কাজ করতে পছন্দ করে না, বিশেষ করে চিল্লাঙ্গোসের হত্যাচেষ্টার পর থেকে। আজকের আগে কেউ জানত না যে সে আজ এখানে আসবে, আর আমিও শুধু আজ সকালে পার্লামেন্টে এটার ব্যাপারে শুনেছি। লকহার্ট সিয়াকাম খুব গুরুত্ব সহকারে উত্তর দিল। ইখান স্যার একটু ভেবে জিজ্ঞেস করল, যদি তোমাদের মধ্যে কোনো গুপ্তচর থাকে তবে তোমার কি মনে হয় সে কে, আর তুমি কাকে সন্দেহ করো? লকহার্ট কয়েক সেকেন্ড এটা নিয়ে ভাবল, তারপর সে মাথা নাড়ল। এরপর ইখান স্যার যুদ্ধের বিস্তারিত জানতে চাইল এবং পুরো ঘটনাটার একটা মোটামুটি ধারণা পেল। সে দেখল যে লকহার্ট ফ্যাকাশে হয়ে গেছে আর মারাত্মকভাবে আহত, তাই সে ভদ্রভাবে উঠে দাঁড়াল ডিউকের বাকি রক্ষীদের খোঁজ নেওয়ার জন্য। মেশিনারি হাইভ মাইন্ডের ডিকনকে চলে যেতে দেখে লকহার্ট একটা দীর্ঘশ্বাস নিল এবং ক্লান্ত পায়ে ডিউক নেগানের লাশের দিকে এগিয়ে গেল। মহান অভিজাত লোকটা আগের মতো আর নগ্ন ছিল না, তবে তার মুখে এখনও ভয়ের ছাপ রয়ে গিয়েছিল। ডিউক নেগানের লাশের দিকে গভীরভাবে তাকানোর পর লকহার্ট দুঃখের সাথে বিড়বিড় করে বলল, আমাকে মাফ করবে। এই মুহূর্তে সবার দিকে পিঠ ফিরিয়ে থাকা অবস্থায় তার ঠোঁটের কোণগুলো একটু বেঁকে গেল। সে শান্তভাবে নিজের মনে যোগ করল, এটাই সময়ের পছন্দ।